আমার বউ তার শ্বশুরের অনেক সম্মান আর সেবা করত। প্রতিদিন তার মাথায় মালিশ করে দিত। কিন্তু যখনই আমি অফিস থেকে ফিরতাম, আমার স্ত্রী বাথরুমে চলে যেত। আমার তার উপর সন্দেহ হতো। একদিন যখন আমি অফিস থেকে তাড়াতাড়ি ঘরে চলে এলাম, যেটা দেখলাম সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি আমার স্ত্রী মঞ্জুকে ভীষণ ভালোবাসতাম। আমি তার সমস্ত ঢং সহ্যও করতাম, তার প্রত্যেকটা মনের ইচ্ছা পূরণ করতাম। কিন্তু সেদিন তাকে আমি দেখে অবাক হয়ে রইলাম। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বউ মঞ্জু এতটা ভুল কি করে করতে পারে। মঞ্জু আমাকে বিয়ের রাতে কথা দিয়েছিল যে সে আমার আর আমার পরিবারের সব সময় খেয়াল রাখবে। কিন্তু আমি কি করে বুঝবো যে মঞ্জু এরকম কিছু করবে? আমার আজও মনে আছে আমার বিয়ের সেই দিন, যখন মঞ্জুকে আমি নিজের ঘরে এনেছিলাম। সে আমার ঘরে লাল বিয়ের কাপড় পরে বসেছিল। মঞ্জুকে এতটা সুন্দর লাগছিল যে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে সামনে বসে থাকা এত সুন্দর বউটা আমার। এটা আমার সৌভাগ্য ছিল যে মঞ্জু আমার স্ত্রী। আমি আর মঞ্জু নিজেদের বিয়ের রাতে নিজেদের ঘরেই বসেছিলাম। আমি আর মঞ্জু হাজারটা কথা দিয়েছিলাম একে অপরকে, সাথে জীবনটা শুরু করেছিলাম। আমি মঞ্জুকে কথা দিয়েছিলাম যে আমি তাকে সবসময় খুশি রাখবো। আর মঞ্জুকে বললাম সেও যেন আমাকে অভিযোগ করার সুযোগ না দেয়। আমি আমার স্ত্রীর সাথে আমার জীবনের সমস্ত কথা শেয়ার করতাম। আমি মঞ্জুকে বললাম যে আমার মায়া ছোটবেলাতেই স্বর্গবাস হয়েছেন। আমার বাবা এজন্য বিয়ে করেননি যে সৎ মা আসার ফলে আমার বোনের জীবন যেন বরবাদ না হয়ে যায়। এই জন্য আমার বাবা পুরো জীবন একাই কাটিয়ে দিয়েছেন। আমি মঞ্জুকে বুঝিয়ে দিয়েছিলাম এবার আমার বাবার আর এই ঘরের খেয়াল তাকেই রাখতে হবে, কেননা আমার বোনের বিয়ে আমার সাথে সাথেই হয়ে গিয়েছিল। আমার বিয়ের আগে আমার বাবার খেয়াল আমার বোনই রাখতো। মঞ্জুর হাতে মেহেন্দির রং এখনো হালকাও হয়নি, আর তাতে ওকে ঘরের সমস্ত কাজ দেখাতে হতো। এমনিতে তো ঘরের মধ্যে অনেক চাকর ছিল, কিন্তু কারোর তো চাকরদের মাথার ওপর থাকতে হয়। মঞ্জু বিয়ের কিছুদিন পরই আমাদের বাড়ির সমস্ত দায়িত্ব সামলে নিয়েছিল। আমার জীবনে সে যেন কৃপা হয়ে এসেছিল। সে আমার অনেক খেয়াল রাখতো, সব সময় খুশির কথা বলে আমার বাবারও সে খেয়াল রাখতো। আমার বাবা একজন বয়স্ক মানুষ ছিলেন। বাবার বেশিরভাগ সময়ই চার পেয়ে বিছানায় কাটিয়ে দিতেন। মঞ্জু আমার ঘরটা এত সুন্দর করে সামনে নিয়েছিল যে যেন সে সবসময় এই বাড়িতেই থাকতো। যখন কিনা আমাদের বিয়ের মাত্র 2টা মাস হয়েছিল, এত কম সময় মঞ্জু আমাদের সবাইকে আপন করে নিয়েছিল। আমি আমার বাবার একমাত্র ছেলে ছিলাম, আর সমস্ত ব্যবসা আমিই দেখভাল করতাম। বিয়ের পর বেশি সময় বাড়িতে থাকতে পারিনি, কেননা সমস্ত কাজ আমারই দায়িত্বে ছিল। আমার কাজে আমার সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। বাবাও অসুস্থতার কারণে কাজ থেকে ছুটি নিয়েছেন, অনেক দিন আগেই ঘরে বসে গিয়েছেন। এজন্য আমি বিয়ের পর বেশিরভাগ সময় ঘরে থাকতে পারতাম না। বিয়ের পর সকালবেলা অফিস যেতাম আর বিকেলবেলা ঘরে ফিরে আসতাম। আমি যখন অফিস থেকে ফিরতাম, আমার বউ মঞ্জু তখন আমার ঘরের কাজ আর বাবার সেবায় লেগে থাকতো। আমার বাড়িতে চাকর বাকরের অভাব ছিল না, কিন্তু যে সব সময় বলতো বাবার ক্ষেত্রে কোনো বোঝাপড়াই কারোর ওপর ছাড়া উচিত নয়। যখন আমি এই জিনিসটা দেখতাম যে মঞ্জু আমার ঘরে এত ভালোভাবে খেয়াল রাখছি, তখন আমি ভাবতাম
আমি কতই না সৌভাগ্যবান যে আমি এত সুন্দর, বুদ্ধিমতী আর কত খেয়াল রাখার একজন স্ত্রী পেয়েছি। কেননা আমাদের বংশে আমি আমার খুড়তুতো ভাইদের বউদের তাদের বরের সাথে আলাদা করে ঘর বসাতে দেখেছিলাম, আর তারা তাদের বাবাকে একা ছেড়েই দিয়েছিল। আমার বোন যখনই শ্বশুর বাড়িতে আসতো, মঞ্জু আমার বোনের এতটাই খেয়াল রাখতো যতটা আমার আর আমার বাবার রাখতো। আমার বোন যখন মঞ্জুকে বাবার খেয়াল রাখতে দেখলো, সে আমাকে বলল, দাদা, প্রায় শ্বশুরবাড়িতে বাবার জন্য আমার চিন্তা করতাম, কিন্তু এখন যখন থেকে বৌদি তার খেয়াল রাখতে দেখছি, এবার আমার আর কোনো চিন্তা নেই। আমি তো আমার বোনের থেকে এই কথাটা শুনে ভীষণ খুশি হলাম। আর আমি নিজের বোনকে বললাম, মঞ্জু থাকতে তোকে একদম চিন্তা করতে হবে না, ও বাবার ভীষণভাবে খেয়াল রাখে। আমিও মঞ্জুর ভীষণ খেয়াল রাখতাম। আর কোনো জিনিসে আমি কখনো মঞ্জুকে কোনো অভাব দিইনি। আমি মঞ্জুকে ভীষণ ভালোবাসতে লেগেছিলাম। 1 মিনিটের জন্য তাকে দূরে করতে পারতাম না। যখন অফিস হতো তখন বারবার তাকে ফোন করতাম। একদিন বাবার শরীর হঠাৎ ভীষণ খারাপ হয়ে গেল। বাবা বলল যে তার পায়ে হঠাৎ ভীষণ ব্যথা হতে শুরু করেছে, আর কেননা সে এখন বেশিরভাগ সময় বিছানায় কাটায়, এই জন্যই তার পায়ে ভীষণ ব্যথা শুরু হয়েছে। ডাক্তার বলেছিল বাবার পায়ের মালিশের দরকার, আর একটু কাজও করা উচিত, যাতে তার পায়ে ভালোভাবে রক্ত চলাচল হতে পারে। ডাক্তারের মালিশের সাথে সাথে কিছু ওষুধ দিয়েছিলেন। ডাক্তার বলেছিলেন যে মালিশ করার সময় কোনো অবহেলা যেন না থাকে। আমি বাবার ওষুধপত্র মঞ্জুকে দিয়ে দিলাম। তাকে বললাম আমি তো অফিসে থাকি, আর তাই সে বাবার সম্পূর্ণ খেয়াল রাখবে, আর প্রতিদিন কোনো না কোনো চাকরকে বলে নিজের সামনে তার পায়ে যেন মালিশটা করিয়ে নেয়। এ কথার উত্তরে মঞ্জু যেটা বলল, সেটা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। সে বলল, তোমার বাবা কি আমার বাবা নয়? আমি তার দায়িত্ব কোনো চাকরের উপর ছাড়তে পারি? বরং আমি নিজেই তার পায়ে মালিশ করে দেব। আমি তো এই কথায় ভীষণ খুশি হলাম। মঞ্জুর কপালে চুমু দিলাম আর বললাম, আমাকে কখনো তুমি ছেড়ে দিও না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। এখন মঞ্জু রোজ সকালে আমার সাথেই ওঠে, আমার জলখাবারের ব্যবস্থা করে আমাকে অফিস পাঠিয়ে দেয়। মঞ্জু রোজ বাবার পায়ে আর হাতে মালিশ করে দেয়, যাতে তার রক্ত সঞ্চালন ভালোভাবে হয়, আর তার পায়ের ব্যথা যাতে না হয়। আমি যখন রোজ অফিস থেকে ঘরে আসি আর যখন বাবার সাথে তার ঘরে দেখা করতে যাই, তখন বাবা খুব খুশি হয়ে আমাকে বলেন যে মঞ্জু তার অনেক সেবা করে। সেতু সেতু মঞ্জুর প্রশংসায় যেন তিনি বন্ধন করতে চান। আমার বাবা মঞ্জুকে অনেক আশীর্বাদ করেন। আমি সৌভাগ্যবান ছিলাম যে মঞ্জুর মতো বউ পেয়েছি। ব্যাস, আমাদের জীবনে শুধুমাত্র একটাই অভাব, যে 1 বছর হয়ে গেল আর আমাদের বাচ্চা হয়নি। যখন আমি ডাক্তারকে বললাম, তখন ডাক্তার বলল আমার আর মঞ্জুর মধ্যে কোনো সমস্যা নেই। আমি চিন্তায় ছিলাম যে যদি কোনো সমস্যাই না থাকে তাহলে আমাদের বাচ্চা কেন হচ্ছে না। যে কোনো মেয়ে যখন দেখে তার মা হতে দেরি হচ্ছে, তখন সে চিন্তায় পড়ে যায়। কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে মঞ্জু কেন এই ব্যাপারে কোনো চিন্তা ছিল না। আমার মনে হয় যে মঞ্জু হয়তো ধৈর্যবতী মেয়ে, এজন্যই সে সহ্য করেছিল, আর এজন্য চিন্তাও করতো না। অন্যান্য ব্যাপারের মতো মঞ্জু এই কথাটাও আমায় তার প্রেমে পাগল করে তুলেছিল। মঞ্জু সুন্দরী আর বুদ্ধিমতা হবার সাথে সাথে একজন ধৈর্যশীল মেয়েও বটে। একদিন আমার শরীর খারাপ ছিল, আমি তাই সেদিন ছুটি নিয়েছিলাম। আমি ভাবলাম জীবনে একটু রেস্ট নেওয়া খুব দরকার। এই দিন আমি বাড়িতেই ছিলাম।
মঞ্জুকে ঘরের সব কাজ গুছিয়ে নিয়েছিল। মঞ্জু বাবার ঘর থেকে মালিশ করে দিত। আমি ঘরে বসে চায়ের সাথে খবরের কাগজ পড়ছিলাম। মঞ্জু তখন আমায় বলল, আমি বাবার মালিশের সময় হয়ে গেছি, তাই আমি মালিশ করতে যাচ্ছি। আমি মঞ্জুকে বললাম যে, না, আজকে সময়টা আমার সাথে কাটাও, কোনো চাকরকে বলে দাও বাবার মালিশ করতে। মঞ্জু বলল সে নিজেই বাবার মালিশ করবে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি এসো। আমি মঞ্জুর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছিলাম। সে বাবার ঘর থেকে আসার পরে সাথে সাথেই বাথরুমে চলে যেত। প্রথমে তো আমি ভাবলাম যে কখনো কখনো সে যায়, কিন্তু একবার নয়, অনেকবার যখন আমি এটাকে নোটিশ করছিলাম যে মঞ্জু এরকমটা করতেই থাকছে, আর বারবার সে ঘর থেকে আসার পরেই বাথরুমে চলে যায়। আমি ভাবতে লাগলাম যে কেনই বা যায়। তেল লাগানোর পর বারবার হাত ধোয়ার জন্য সে বাথরুমে চলে যায়? এটা একদিনের কথা নয়, বরং মঞ্জু রোজই এরকম করত। আমার মনের মধ্যে একটা অদ্ভুত খেয়াল আসতে লাগলো। একদিন আমার বোন এসেছিল। আমার বোন তার বাবার বাড়িতে কম দিনই আসতো এবং থাকতোও কম, কিন্তু এখন সে 2-3 দিনের জন্য এসেছিল। আমার বোন মঞ্জুর এই ব্যাপারটা লক্ষ্য করেছিল যে বাবার ঘরে মালিশ করতে গিয়ে ঘরের বাইরে আসতে না আসতেই বাথরুমে ঢুকে যায় সে। আমার সন্দেহ যেন সত্যিতে বদলাতে শুরু করছিল। আমার মাথায় যেন কথাটা বসে গিয়েছিল যে কিছু তো একটা নিশ্চয়ই আছে। এই কথাটা আমার বোনও নোটিশ করেছিল। এবার আমার কথাটা জানতে বাকি ছিল না যে সে আসলে আমার বউ মঞ্জু আমার বাবার ঘরে কি এমন করে। কেননা এটা যদি একদিনের কথা হতো তাহলে কোনো ব্যাপার ছিল না। আমি একদিন মঞ্জুকে ফোন করে বলতে শুনলাম, তার কথার ধরন বলেছিল যে সে বাড়ির কারোর সাথে কথা বলছিল না। আমি ভাবলাম পরের বার ইচ্ছাকৃতভাবে বলবো যে আমার সাথেও কথা বলিয়ে দিতে। ও এবার ঘরে চলে এসেছে। যখন মঞ্জু ফোনে কথা বলছিল তখন আমি তাকে বললাম, মঞ্জু, আমাকেও তোমার বাড়ির লোকেদের সাথে কথা বলিয়ে দাও। তখন মঞ্জু হঠাৎ চমকে গেল আর বলতে লাগলো, মায়ের ফোন তো কেটে গেছে, এরপর যখন আসবে তখন কথা বলিয়ে দেব। আমার এই কথাটাতেও সন্দেহ হলো। আজকাল ওর প্রতি কথায় কথায় আমার সন্দেহই হয়। এবার আমি মঞ্জুর ওই ফোনের ব্যাপারটা জানার জন্য উদ্বিগ্ন ছিলাম। একদিন আমি ইচ্ছা করে মনে চোখে গেলাম রাতে অফিস থেকে দেরি করে আসব, কিন্তু এটা আমার আগে থেকেই চিন্তা ভাবনা করে প্ল্যানটা করা ছিল, যাতে আমি কিছুটা আগে আসতে পারি, যাতে মঞ্জু জানতে না পারে আমি ঘরে এসে গেছি। আর আমি লুকিয়ে দেখব যে মঞ্জু বাবার ঘরে আসলে কি করে। আমি মঞ্জুকে বললাম যে আমি অফিস থেকে দেরি করে আসব, কিন্তু আমি সময়ের আগেই অফিস থেকে ঘরে চলে আসি। আমি আমার শোয়ার ঘরে দেখলাম সেখানে মঞ্জু ছিল না। আমি বুঝে গিয়েছিলাম মঞ্জু বাবার ঘরেই হবে। পা টিপে টিপে তার ঘরের দিকে গেলাম। আমি বুঝতে পারলাম না যে আমি ঠিক করছি নাকি ভুল। আমার মনের ভেতরের থেকে সন্দেহ বের করতে চাইছিলাম। আমার বাবা এত বছর বিয়ে ছাড়াই ছিল, তাই আমার সন্দেহ যে আমার স্ত্রীর সাথে তার। যখন আমি লুকিয়ে বাবার ঘরে দেখতে লাগলাম, আমি যেটা দেখলাম সেটা দেখে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি অবাক ছিলাম যে যেমন আমি ভাবছিলাম তেমন তো কিছুই নয়। আমি লজ্জিত ছিলাম যে নিজের স্ত্রীকে কি ভেবে ফেলেছিলাম। আর আমি নিজের বাবাকেও সন্দেহ করলাম। আমি দেখলাম মঞ্জু তো বাবার মাথায় মালিশ করছিল, আর এমন কিছুই নয় যা আমি ভাবছিলাম। আমি এটা ভাবার আগেই আমি একবার বোঝা উচিত ছিল যে মঞ্জু একজন বিবাহিত মহিলা। সে শুধু ঘরের কাজকর্ম করায় ব্যস্ত থাকে।
আমি যতটা খুশি ছিলাম এজন্য যে আমার সন্দেহ ভুল বেরিয়েছে, ততটাই আমার নিজের উপর আফসোস ছিল। আমি নিজের বাবা আর স্ত্রীর উপর কি করে সন্দেহ করতে পারলাম? আমি নিজের চিন্তার জন্য লজ্জিত হয়ে যখন নিজের ঘরেই বসেছিলাম, তখনই মঞ্জু ঘরে চলে আসলো। মঞ্জু আমাকে জিজ্ঞেস করলো, তুমি চলে এসেছো? তখন আমি বললাম, হ্যাঁ, আমার আসার কথা তো দেরিতে ছিল, কিন্তু আমার শরীরটা ঠিক নেই, তাই তাড়াতাড়ি চলে এসেছি। এ কথা সে জবাব দিল যে আমি চিন্তায় পড়ে গেলাম সেটা শুনে। মঞ্জু বলল যে সে জানতো আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসব, কেননা সে অফিসে ফোন করেছিল, সেখান থেকে জানতে পারি যে আমি বেরিয়ে পড়েছি। এবার তো আমার মাথার মধ্যে আবারও ঘুরতে লাগলো যে কি কারণে আজ মঞ্জু বাবার কিছু করে থাকতে পারে, কেননা মঞ্জু তো জানতো যে আমি ঘরেই আসছি। আমি আজ যেটা দেখলাম সেটা দেখনদারি বলেই মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল এখানে আমাকে সত্যিটা লুকানো হচ্ছে। আমি এবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ব্যাপারটার পিছনে সত্যিটা আমি এবার জেনেই ছাড়ব। মঞ্জু আর বাবার বদ্ধ ঘরে এমন কি করে, আর আমার থেকে কি লুকায়? আমার হৃদয় আর মাথায় তো এবার চিন্তার অস্থির হয়ে যাচ্ছিল। এবার তো আমি চাইছিলাম যেভাবেই হোক সত্যিটা আমায় জানতেই হবে। আমি ঠিক করে নিয়েছিলাম যে সত্যিটা থেকে এবার পর্দা তুলতেই হবে, যাতে অন্ততপক্ষে আমার হৃদয় শান্তি পায়। একদিন আমি মন ঝুঁকে বলিনি, আর তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এসেছি। যখন আমি ঘরে এলাম তখন মঞ্জু ঘরে ছিল না। আমি চাকরকে জিজ্ঞেস করলাম, সে বলল যে সে বাবার ঘরে আছে। আর আমি এই সুযোগটারই অপেক্ষা করছিলাম যে যেই মঞ্জু মালিশের জন্য বাবার কাছে যাবে, আমিও দেখব যে সত্যিকারের কি হয় সেখানে। আমি নিজের বাবার ঘরের দিকে পা বাড়ালাম। আমি বাবার ঘরের দিকে যাচ্ছিলাম এটা ভেবে যে আমার মাথায় যে সন্দেহ আছে সেটা যেন সত্যি না হয়ে যায়। আমি বাবার ঘরের দিকে গেলাম। আমি যা দেখলাম সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ভাবতেও পারিনি যে মঞ্জু এমনটা করতে পারে। যে মেয়েটাকে আমি এত ভালোবেসে মাথায় করে নিজের ভালোবাসার মুকুট পরালাম, সে আমাকে ধোঁকা দিল। আমার এমন মনে হচ্ছিল যেন আমি দাঁড়ানোর শক্তিটুকুও আর পাচ্ছি না। আমি দেখলাম বাবার ঘরে মঞ্জু একটা ছেলে দাঁড়িয়ে আছে, আর মঞ্জু আমার বাবাকে কোন কাগজে যেন সাইন করিয়ে নিচ্ছে। আমি তো এখনও নিজের সন্দেহ দূর করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে তো আমি চিন্তায় ফেঁসে গেলাম। আমি তো বুঝতেও পারছিলাম না যে হচ্ছেটা কি, মঞ্জু করছেটা কি, আর তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটাই বা কে। শুধুমাত্র আমি এটাই দেখছিলাম যে আমার বাবা অজ্ঞান থাকা অবস্থায় কাগজে সাইন করছিল। আমি এই ব্যাপারটার পরোয়া করিনি। শুধুমাত্র ভয় এইটুকু ছিল যে এমন কিছু না ঘটুক যার জন্য আমাকে ওর থেকে দূরে যেতে হয়, কেননা আমি ওকে ভীষণ ভালোবাসি। আমি ওর থেকে দূরে যেতে চাইতাম না। যে ব্যাপারটার ভয় পেয়েছিলাম সেটাই হলো। আমি মঞ্জুকে কিছু বলতে শুনলাম, যেটা শুনে আমি অর্ধেকটাই মেরে ফেললো আমাকে। মঞ্জু আর ওই ছেলেটির ব্যাপারে জানতো না যে আমি দাঁড়িয়ে আছি সেখানে। মঞ্জু ওই ছেলেটিকে বলল, তাড়াতাড়ি এই বুড়োটার সাইন নিয়ে নাও। আমি জিনিসপত্র বেঁধে নিয়েছি, আমার বর আসার আগেই আমরা এখান থেকে বের হয়ে যাব। আমি এখনও বুঝতে পারছি না যে আমার ঘরে এসব হচ্ছেটা কি। আমার মাথা ফেটে যাওয়ার আগেই আমি দৌড়ে গিয়ে মঞ্জুর কাঁধে হাত দিয়ে দিলাম, আর তার হাত দুটো জোরে জোরে নাড়িয়ে তাকে বললাম যে, মঞ্জু, তুমি এটা কি করছো? আমি মঞ্জুকে জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে ধোঁকা দিচ্ছ? মঞ্জু অদ্ভুতভাবে তাকিয়ে আমায় জিজ্ঞেস করলো, অফিস থেকে তুমি এত তাড়াতাড়ি চলে এলে কি করে?
আমি মঞ্জুকে জিজ্ঞেস করলাম, আমি যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। মঞ্জু আমার কথায় চুপ করেছিল। আমি মঞ্জুকে ছেড়ে ওই ছেলেটার কলার ধরলাম। মঞ্জু আমাকে বারবার বলতে লাগলো, ওকে ছেড়ে দাও। আমি ছেলেটিকে পুলিশের হুমকি দিতে লাগলাম আর বললাম যে, সত্যি বল, এখানে কি করতে এসেছো, না হলে পুলিশকে ধরিয়ে দেব তোমায়। আমার এই কথাটি ভয় পেয়ে সে বলতে লাগলো যে সে মঞ্জুকে ভালোবাসে আর তাদের দুজনের বিয়ের আগে থেকেই একে অপরের ভালোবাসতো। মঞ্জুর পরিবার তার বিয়ে ওই ছেলেটির পরিবর্তে আমার সাথে জোর জবরদস্তি করিয়েছিল। যখন মঞ্জু জানতে পারল যে তার বিয়েটা একটা বড়লোক বাড়ির ছেলের সাথে হচ্ছে, মঞ্জু তার প্রেমিকের সাথে মিলে একটা প্ল্যান বানালো যে বিয়ের পর আমার সমস্ত সম্পত্তি আর টাকা পয়সা ঘর থেকে নিয়ে তারা পালিয়ে যাবে। কেননা তার প্রেমিক ছিল ভীষণ গরিব। সে আমাকে বিয়ে করে আমার সম্পত্তি লুটপাট করতে চেয়েছিল, আর এটাই ওদের প্ল্যান, যার জন্য মঞ্জু আমাকে ধোঁকা দিল। সে একটা ধমকাতেই মঞ্জুর সমস্ত রহস্য ফাঁস করে দিল। এবার আমি বুঝতে পারলাম যে মঞ্জু বাবার ঘরে কেন যেতে চাইতো। সে জানতো যে আমার সমস্ত সম্পত্তি আমার বাবার নামে আছে। সে বাবার কাছে এই জন্যই থাকতে যেত যাতে সে সমস্ত সুযোগ পেয়ে তাকে অজ্ঞান করে তার সমস্ত সম্পত্তির কাগজে সাইন করাতে পারে। এবার আমি বুঝতে পারলাম যে মঞ্জু কেন কোনো বাচ্চা হচ্ছিল না, আর কেন এই বিষয়ে তার কোনো চিন্তা ছিল না। মঞ্জু চাইতো নিজের প্রেমিকের সাথে পালিয়ে যায় আর যেন তার সাথেই জীবন কাটায়। মঞ্জুর সম্পত্তি আর নিজের প্রেমিকের চক্করে নিজের সুন্দর সংসারটা খারাপ করে নিল। এবার আমি বুঝলাম যে মঞ্জু কার সাথে ফোনে কথা বলতো। আমি বোকা ছিলাম, তাকে এত বিশ্বাস করেছিলাম। মঞ্জু সেদিন বাবাকে অজ্ঞান হওয়ার ওষুধ খাইয়েছিল, যার জন্য সে অজ্ঞান হয়ে গেছিল। যদি আমি সময় মতো না আসতাম, তাহলে মঞ্জু শুধু আমাকে ধোঁকা দিত না, বরং আমার সমস্ত সম্পত্তি নিয়ে পালিয়ে যেত। আমি পুলিশকে ফোন করলাম। মঞ্জু আমার হাতে পায়ে আমার থেকে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু আমি তাকে ক্ষমা করিনি। সে আমার বিশ্বাস ভেঙেছে, সে আমাকে বরবাদ করে দিয়েছে। আমি মঞ্জুকে হৃদয় থেকে ভালোবেসেছিলাম, আর সে এই দুদিনের ছেলেটার জন্য আমাকে ঠকালো। ওই ছেলেটার জন্য নাকি একটুখানি ধমকাতেই যেতে মঞ্জুর সমস্ত রহস্য খুলে দিল। এখন হয়তো মঞ্জু বুঝতে পেরেছে যে সে অন্যায় করেছে, কিন্তু এখন কি লাভ? এখন সময় চলে গিয়েছে। শুধু টাকার লোভে আমার সাথে প্রতারণা করেছে মঞ্জু। সে একবারও ভাবেনি যে আমি তাকে এত ভালোবাসি। আমি তার প্রতিটা ইচ্ছা পূরণ করেছি, তবুও সে আমার সাথে এমন করেছে। মঞ্জুর জেলে আর কর্মের জন্য শাস্তি ভোগ করছিল। মঞ্জুর বিশ্বাসঘাতকতার পর আমি আর কোনো নারীকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিলাম। তখন আমার বোন বুঝিয়ে বলল, এই প্রতারক মেয়ের জন্য তুমি তোমার জীবনটা নষ্ট করো না। তুমি এখনো ছোট, তোমার ভবিষ্যৎ জীবনের জন্য একজন সঙ্গীর খুব দরকার। মঞ্জু চলে যাবার পর আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। আমার বোন আর আমার বাবা আমাকে অনেক বুঝিয়ে বলল। এরপর আমিও আর মঞ্জুকে চলে যাবার কোনো টেনশন না করে খুব ভালো একটা মেয়েকে বিয়ে করেছি। এখন আমাদের একটা ছেলেও আছে। আমি আমার জীবনে অনেক সুখী। সব মানুষ এক হয় না। জেল থেকে ছাড়া পেয়ে মঞ্জু অনেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি সেই প্রতারক মহিলার ছায়াও দেখতে চাই না। সত্যি তাই প্রতারকদের এমনই শাস্তি হওয়া উচিত। যাকে সবচেয়ে বেশি ভালোবাসা যায় সেই মানুষটি যদি কোনোদিন বিশ্বাসে বিষ ঢেলে দেয় বা প্রতারণা করে, সেই মানুষটিকে আবার সবচেয়ে বেশি ঘৃণাও করা যায়। বন্ধুরা, গল্পটি এই পর্যন্ত। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো প্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।